এই মহিলা জম্বিদের হাত থেকে বাঁচতে তার এক বন্ধুকে নিয়ে ধুধু মরুভূমি পাড়ি দিয়ে একটা আইল্যান্ডের দিকে যাচ্ছিল, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরই সে তার বন্ধুকে হারিয়ে ফেলে। এখন এই ধুধু মরুভূমিতে সে একা, আর তার পাশে আছে এক ভয়ঙ্কর জম্বি। সে কি আদেও পারবে এই জম্বিকে এড়িয়ে তার গন্তব্যে পৌঁছাতে? গল্পের শুরুটা হয় এক আতঙ্ক দিয়ে। গোটা শহরে এক ভয়ঙ্কর জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। এক এক করে শহরের প্রত্যেকটা মানুষই এসব ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তখনই আমরা মলি নামের এই মেয়েটাকে দেখতে পাই, যে এই শহর থেকে পালানোর জন্য একটি অভিনব আইডিয়া বের করেছে। এর জন্য তাদেরকে মরুভূমির মধ্য দিয়ে একটি এয়ারফিল্ডে যেতে হবে। ওখান থেকে ছোট্ট একটা প্লেন নিয়ে সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ডে যাবে। মলি এবং তার বয়ফ্রেন্ড নিক দুজনই গাড়ি করে দ্রুত শহর থেকে বেরিয়ে যাচ্ছিল। ওই সময় রেডিওতে জম্বি সম্পর্কে আপডেট দেয়া হচ্ছিল, কিন্তু তারা ওই আপডেটটা না শুনে রেডিওটা বন্ধ করে দেয়। ঠিক ওই সময় মরুভূমির মাঝখান দিয়ে যাওয়াতে মলির প্রচন্ড বমি হচ্ছিল। মলি গাড়ি থেকে নেমে কিছুটা দূরে গিয়ে বমি করে আবারও গাড়িতে ফিরে আসে, কিন্তু নিক তখন গাড়ি স্টার্ট করতে গিয়ে দেখে মরুভূমির বালুতে গাড়িটা আটকে গেছে। সে যতবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে ততবারই গাড়ির টায়ার আরো ভিতরে ঢুকে যায়। তখন সে মজা করে মলিকে বলে, এয়ারফিল্ড থেকে মাত্র 30 মাইল, চলো আমরা হেঁটে যাই। এটা শুনে মলি বলে, মাত্র 30 মাইল? তাহলে তো যাওয়াই যায়। এরপরে তো নিক তার বন্ধু জিমির কাছে সাহায্য চাওয়ার জন্য তাকে কল করতে থাকে। ঠিক তখনই তারা দেখতে পায় দূর থেকে একটা লোক তাদের দিকে এগিয়ে আসছে। ওরা মনে করেছিল যে এই লোকটি হয়তোবা তাদেরই মতো একজন সাধারণ পাবলিক, যে এই মরুভূমিতে এসে আটকে পড়েছে। কিন্তু একটু কাছে আসার পরে ওরা বুঝতে পারে যে লোকটি আসলে জম্বি। নিক তো দৌড়ে গাড়ির কাছে এসে পিস্তলটা বের করে, কিন্তু ওই সময় আবার তার হাত থেকে ফোনটা পড়ে যায়। নিক তখন ভাবে ফোন পরে উঠানো যাবে, আগে তো জম্বিটাকে সামলানো দরকার। নিক জম্বিকে গুলি করার চেষ্টা করে, তখন মলি চিৎকার করে ওঠে, ওর মাথায় গুলি করো। প্রথম বুলেটটি মিস হয়ে যায়, দ্বিতীয়টি জম্বির হাতে লাগে, আর তৃতীয়টি জম্বির বুকে লাগে। তখন সে নিচে পড়ে যায়। দুজনেই আনন্দের সাথে বলে, আরে এটা তো খুব সহজেই মারা গেল। কিন্তু রেডিওতে তো বারবার বলছিল যে জম্বিদের মারা নাকি অনেক কঠিন। তবে একটু পরেই দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে ওই জম্বি আবার উঠে ওদের দিকে আসতে শুরু করে। তখন মলি আবার চিৎকার করে, ওর মাথায় গুলি করো। নিক জম্বির মাথায় গুলি করার চেষ্টা করে, কিন্তু সেটা কানের পাশ দিয়ে চলে যায়। কিন্তু ততক্ষণে পিস্তলের বুলেট শেষ হয়ে গেছে। তখন ওরা দুজনেই কিছু না ভেবে দ্রুত গাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরপর গাড়ির সব জানালা বন্ধ করে দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এদিকে ওই জম্বিটা জানালার কাছে চলে আসে। সময় পেরিয়ে রাত হয়ে যায়, কিন্তু জম্বিটা ওখান থেকে যাওয়ার নামই নেয় না। সে একইভাবে জানালার কাছে দাঁড়িয়ে থাকে। তখন মলি নিককে বলে, যদি তোমার ফোন বাইরে না ফেলতে আমরা এই সময় কারো কাছে সাহায্য চাইতে পারতাম। কিন্তু পরে তারা খেয়াল করে যে জম্বিটা সেখান থেকে চলে গেছে। ওরা গাড়ির হেডলাইট জ্বালিয়ে জম্বিটাকে দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে কেউই ছিল না। এরপর আরো নিশ্চিত হওয়ার জন্য টর্চ জ্বালিয়ে এদিক ওদিকে খোঁজে, কিন্তু জম্বিটাকে কোথাও দেখতে পায় না। তাই ওরা ঠিক করে যে জম্বি ফিরে আসার আগেই তারা ফোনটা নিয়ে আসবে। এরপর গাড়ি থেকে নেমে ফোন খুঁজতে থাকে। কিছুক্ষণ পরেই মলি ফোনটা পেয়ে যায়। মলি তো অনেক খুশি হয়ে নিকের দিকে টর্চ মারে এবং বলে, ফোনটা খুঁজে পেয়েছি। ঠিক তখনই পেছন থেকে জম্বি এসে নিকের গলায় কামড় দেয়। এটা দেখে মলি প্রচন্ড ভয় পেয়ে দ্রুত গাড়ির মধ্যে ঢুকে পড়ে, আর সবগুলো পানির বোতল একটা ব্যাগে ঢুকিয়ে নেয়। আর ওই সময় হেডলাইটের আলোয় মলি দেখে যে ওই জম্বিটা নিকের পেট থেকে তার নাড়ি ফুড়ি বের করে খেয়ে ফেলেছে। এটা দেখে মলি আরো বেশি ভয় পেয়ে যায়। আতঙ্কে তার পুরো শরীর কাঁপতে থাকে। এরপর মলি ব্যাগ নিয়ে পালানোর জন্য যখনই গাড়ির দরজাটা খোলে, তখনই জম্বিটা এসে তার উপর অ্যাটাক করার চেষ্টা করে। মলি তখন লাথি মেরে জম্বিটাকে দূরে সরিয়ে দেয়, আর অন্য একটা দরজা খুলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। টর্চটা হাতে নিয়ে কোনো গন্তব্য ছাড়াই প্রাণ বাঁচাতে মরুভূমির এদিক সেদিক দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ এইভাবে দৌড়ানোর পর সে একটা জায়গায় গিয়ে বসে পড়ে। মরুভূমিতে আসার জন্য সে বারবার আফসোস করতে থাকে, আর সারা রাত না ঘুমিয়ে এক জায়গায় বসে থাকে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়, কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত মলি কাউকেই দেখতে পায় না। সে কিছুই বুঝতে পারছে না যে এখন তার কি করা উচিত। আর একটু পরেই তো সে নিকের ফোন থেকে জিমিকে কল করে। তবে নিকের ব্যাপারে কিছু না জানিয়ে বলে, আমরা যে গাড়িতে যাচ্ছিলাম সেটা হঠাৎ রাস্তায় নষ্ট হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে যে কোনো ভাবে হেল্প করো। তখন জিমি বলে, আমি প্লেন মেরামতের কাজে ব্যস্ত, তুমি পারলে আমার এখানে আসো। আর এটা বলে সে ফোনটা কেটে দেয়। এখন মলির কাছে আর কোনো উপায় নেই, তাই সে ফোনের ডিরেকশন অন করে পায়ে হেঁটে সামনের দিকে এগোতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর মলির অনেক ক্ষুধা পেয়ে যায়, তাই সে ব্যাগ খুলে খাবার খুঁজতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাগের মধ্যে কোনো খাবারই ছিল না। অনেক
অনেকক্ষণ ধরে না খাওয়ার কারণে এই মরুভূমির মধ্যে মলি অনেক অসুস্থ বোধ করতে শুরু করে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপর সে আবারও হাঁটতে শুরু করে। ঠিক ওই সময় তার মাথার উপর দিয়ে দুটি জেট প্লেন উড়ে যেতে দেখে। মলি চিৎকার করে তাদের দিকে হেল্প চায়, কিন্তু ওরা তো মলিকে না দেখেই চলে যায়। আবারও দিন পেরিয়ে রাত নেমে আসে, তাই অন্ধকার হয়ে যাওয়ায় মলি একটা জায়গায় আগুন জ্বালিয়ে বসে থাকে। আর তখন সে চোখ বন্ধ করে তার মেয়ের কথাই ভাবতে থাকে। আর ঠিক ওই সময় তার পেছন থেকে সে কারো আসার শব্দ শুনতে পায়। শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে ওই জম্বিটা চলে এসেছে। জম্বি মলিকে কামড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু মলি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে একটা জায়গার উপরে উঠে বসে, চারিদিকে লক্ষ্য করে যে জম্বি কোথাও আছে কিনা। মলির শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অনেকটা পথ হাঁটার কারণে সে ক্লান্ত হয়ে যায়, তাই আর কিছু ভাবনা চিন্তা না করে ওখানেই ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হলে চোখ খুলে দেখে জম্বি একদম কাছে, কিন্তু সে ওই উঁচু জায়গায় উঠতে পারছে না। মলি একটি ছোট্ট কাঠের টুকরা দিয়ে জম্বিটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু ওই জম্বিটা নাছোড়বান্দা, কিছুতেই ওখান থেকে যাচ্ছিল না। মলি একটা ছোট্ট কাপড়ে কিছু রক্ত লাগিয়ে জম্বিটার মুখের সামনে নিয়ে আসে। এরপরে কাপড়ের টুকরোটা কিছুক্ষণ ধরে দূরে ছুঁড়ে ফেলে। জম্বি তখন রক্তের গন্ধ পেয়ে দ্রুতই কাপড়ের দিকে ছুটে যায়। মলি নিচে নেমে পালাতে চায়, কিন্তু নামার সময় তার পা পিছলে যায়। নিচে পড়ার কারণে সে পিঠে প্রচন্ড ব্যথা পায়। পড়ে যাওয়ার শব্দে জম্বি আবারও মলির দিকে আসে। মলি ব্যথা সহ্য করে নিজের সব জিনিসপত্র নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। আর ওই সময় দেখতে পায় সে একটি পানির বোতল ফেলে এসেছে। ধুধু মরুভূমিতে বেঁচে থাকার একমাত্র উপায় হলো পানি, তাই মলি বোতলটা আনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জম্বি সেখানে পৌঁছে যায়। এখন পালানো ছাড়া আর কোনো উপায় নেই, তাই মলি রিস্ক নিয়ে ছুটে বোতলটা তুলে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মলি দৌড়ে পালাচ্ছিল, জম্বিটা তার পিছু পিছু যাচ্ছিল। ছুটতে ছুটতে মলি ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু জম্বির পিছে আসার কারণে একটু রেস্ট নেওয়ারও সময় পাচ্ছিল না। কোনো রকমে পানি না খেয়ে অনবরত চলতে থাকে, আর তার কাছে কোনো খাবারও নেই। এদিকে ওই জম্বি হাঁটতে হাঁটতে বারবার পড়ে যাচ্ছিল। এটা দেখে মলি তার দিকে তাকিয়ে হেসে ওঠে। কিছু দূর যাওয়ার পর মলি একটি বাড়ি দেখতে পায়। খাবার আছে কিনা দেখার জন্য ভেতরে যায়। বাড়ির ভিতরে অনেক ভাঙা কাচের টুকরা পড়েছিল। বাড়িটা একদম ড্যামেজ হয়েছে। মলি একটি বিছানার উপরে উঠে বসে সিগারেট খায়, তারপর ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে মলি স্বপ্ন দেখে তার মেয়ে সে তাকে ঘুম থেকে ডেকে তুলেছে। তখনই মলি জেগে যায়। অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। একটু এগোতে এসে দেখে ওই জম্বিটা ওকেই খুঁজছে। মলি ধীরে ধীরে পর্দার পেছনে লুকায়। জম্বি তখন ওই পর্দার কাছে এসে খুঁজতে থাকে। মলি নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ থাকে। ঠিক সেই সময় একটি বিচ্ছু মলির গায়ে ওঠে। সে বিচ্ছুটি ফেলে না, দাঁত চেপে সব সহ্য করে। ধীরে ধীরে বিচ্ছুটি মুখ পর্যন্ত আসে। কিছুক্ষণ পরে জম্বি মলিকে না পেয়ে চলে যায়। জম্বি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মলি বিচ্ছুটি মুখ থেকে ফেলে দেয়, পা দিয়ে পিষে মেরে ফেলে। তারপর বাইরে বের হয়ে চেক করে কোথাও জম্বি আছে কিনা। আশেপাশে কোথাও জম্বি না পেয়ে আবারও ফোন অন করে লোকেশন অনুযায়ী হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর একটা জায়গায় দাঁড়িয়ে পানি খায়। তখনই দূর থেকে জম্বি আসে। মলি তখন চিন্তা করে আমি যেখানেই যাই না কেন এটা কোনোভাবেই আমার পিছু ছাড়বে না। মলি প্রচন্ড হতাশ হয়ে যায়। পালানোর মতো অবস্থাও নেই, তাই যেভাবেই হোক জম্বির উপর অ্যাটাক করতে হবে। এরপর মলি একটি পাথর তুলে চিৎকার করে বলে আমার কাছে আসলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। চিৎকার করে গালি দিতে দিতে পাথরটি জম্বির দিকে ছুঁড়ে মারে, কিন্তু জম্বি খুব কাছে চলে এসেছে। ঠিক ওই সময় মলির মনে পড়ে যে জম্বি নিককে কি জঘন্যভাবে মেরে খেয়ে ফেলেছিল। এই পাথর ফেলে ভয় পেয়ে ব্যাগ নিয়ে দৌড়াতে থাকে। মলি তখন চিন্তা করে জম্বি যেহেতু আমার পিছু ছাড়বেই না, তাই ওর সঙ্গে কথা বলতে বলতেই আমি পালাতে থাকবো। মলি জম্বিকে একটু রাগানোর জন্য বলে আমি জানি আমি যতই বলি না কেন তুমি আমার পিছু পিছু আসবেই, এটা আমার ভালোই লাগছে, কিন্তু তোমার ভয়েস আর স্মেল আমার খুবই জঘন্য। এইভাবেই বন্ধুর মতো কথা বলতে বলতে মলি খোঁড়াতে খোঁড়াতে সামনের দিকে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আবারও উঁচু জায়গায় উঠে কিছুক্ষণ রেস্ট নেয়। এরপর আবারও রওনা হয়। জম্বি তার পিছু পিছু আসে। আর একটা দিন কেটে যায়। রাত আসে। মলি আগুন ধরিয়ে বসে থাকে। সেই সময় মলির আবারও তার মেয়ে আর অতীতের কথা মনে পড়ে থাকে। সকাল হলে আবার হাঁটতে শুরু করে। জম্বি তাকে ফলো করে। কিছু দূর যাওয়ার পর মলি একটা বালির স্তূপ দেখে। সেখানে পৌঁছে বুঝতে পারে যে এয়ারফিল্ডের কাছে এসেছে। এটা ভেবে অনেক খুশি হয়। পেছনে তাকিয়ে দেখে ওই জম্বি আর তাকে ফলো করছে না, কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়ছে না। তখনই ভয়ঙ্কর বালু ঝড় ধেয়ে আসে তার দিকে। বাধ্য হয়ে আবারও সেই পথ দিয়ে ফিরে যেতে হয়। ঝড়ের মধ্যে জম্বি আবার আক্রমণ করে, লড়াই করে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর মলি অজ্ঞান
অজ্ঞান হয়ে পড়ে। এদিকে জম্বির উপর বালু পড়ে, সে বালুর নিচেই চাপা পড়ে যায়। জ্ঞান ফিরলে দেখে তার পুরো শরীর বালু দিয়ে ঢাকা। ঠিক তখন দূর থেকে একটি গাড়ি আসে। গাড়ির আসা দেখে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। গাড়িতে থাকা দুজন লোক মলিকে দেখে নিচে নামে। তারা মলিকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? মলি বলে, এয়ারফিল্ডে আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, আমি সেখানে যাচ্ছিলাম, কিন্তু একটি কারণে ফেসে গিয়েছি। অনেক লম্বা কাহিনী, এখন এগুলো বলার সময় নেই। ওই লোকগুলো মলিকে বলে, ওখানে কি ফ্লাইট আছে? তাহলে আমরা নিজে থেকে তোমাকে সেখানে ড্রপ করে দেব। মলি তাদের বলে, আমার ব্যাগটা বালির নিচে চাপা পড়ে গিয়েছে, আমি ব্যাগটা নিয়ে আসি। ওই লোকগুলো বলে, তুমি গাড়িতেই থাকো, আমরা ব্যাগগুলো নিয়ে আসছি। এরপর তারা ব্যাগ খুঁজতে চলে যায়। মলি গাড়ির এসি অন করে কিছুক্ষণ রিল্যাক্স করে। গাড়ির আয়নায় নিজের চেহারা দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর মলি গাড়িতে একটি ছবি দেখতে পায়, বাবা ছেলের হাস্যোজ্জ্বল ছবি। মলি খেয়াল করে যে ছবির ছেলেটার মাথায় যে ক্যাপ, সেই একই ক্যাপ গাড়ির ওই লোক দুজনের একজনের মাথায় আছে, এবং ওই মানুষগুলো ব্ল্যাক, কিন্তু তারা দুজন তো শ্বেতাঙ্গ। মলির কিছুটা সন্দেহ হয়, পেছনে তাকিয়ে প্রচুর রক্ত দেখে, বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, তাই সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ততক্ষণে ওই লোকগুলো ব্যাগটা নিয়ে চলে এসেছে। মলি তো বুঝতে পারছিল না যে এই অবস্থায় তার কি করা উচিত। মলি ওই লোকগুলোকে বলে, আপনারা আমাকে সাহায্য করতে চেয়েছেন, এতটুকুই যথেষ্ট, আমি একাই চলে যেতে পারবো। এরপরে মলি গাড়ি থেকে নামার চেষ্টা করে, কিন্তু এই লোকগুলো তাকে নামতে দেয় না। এরপরে তো ওই লোক দুটো মলিকে চাকু দেখিয়ে ভয় দেখিয়ে বলে, ওদেরকে যেভাবে মেরেছিলাম তোমাকেও সেভাবেই মারবো। ওরা তো মলির সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। ঠিক তখনই বালুর নিচ থেকে ওই জম্বিটা চলে আসে, আর ওই দুজনের মধ্যে একজন লোককে কামড়ে দেয়। এটা দেখে তো অন্য লোকটা ভয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু গাড়ি দিয়ে পালানোর সময় গাড়ি থেকে পানির বোতলের একটা বেলুনের ট্রলিও নিচে পড়ে যায়। ওই লোক দুটির কাছ থেকে মলির প্রাণ বাঁচানোর জন্য শেষমেশ জম্বি এসেছিল। তাই মলি তখন চিন্তা করে যে জম্বি যতই ভয়ানক হোক না কেন, মানুষের মতো এত হিংস্র নয়। এরপর মলি গাড়ি থেকে পড়ে যাওয়া পানির বোতলগুলো আর বেলুনের ট্রলিটা টানতে টানতে আবারও হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর মলি একটু বসে পড়ে, আর কাঁদতে কাঁদতে ভাবে, এই সব কিছু কেন আমার সঙ্গে হচ্ছে? আমি তো কখনোই কারো ক্ষতি করিনি। আর এর কিছুক্ষণ পরেই মলিকে ফলো করতে করতে আবারও ওই জম্বিটা তার কাছে চলে আসে। তখন মলি ভাবে, এই জম্বিটা এইভাবে আমার পিছু করছে, এর পেছনে তো অবশ্যই কোনো কারণ আছে। এরপরে তো মলি আবারও উঠে চলতে শুরু করে, আর জম্বিটাও তার সঙ্গে সঙ্গে আসে। আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই এক জায়গায় অনেকগুলো টায়ার পড়ে আছে। এগুলো দেখেই তো মলির মাথায় একটা আইডিয়া আসে। সে টায়ারের সাথে বেলুনের টলিটা বেঁধে নেয়, এরপর টায়ারটা জম্বির গলায় ঝুলিয়ে দেয়। তখন যেতে যেতে মলি জম্বিকে বলে, তোমার ওয়াইফ আর বাচ্চা কোথায় আছে জানো? তবে তুমি চিন্তা করো না, আমার মনে হয় ওরা যেখানে আছে ভালো আছে। যেমন আমার মেয়ে, সেও হয়তো ভালো আছে। আমার বোনের কোনো বাচ্চা নেই জানো, আর কখনো হবেও না, তাই আমি আমার মেয়েকে তাকে দিয়ে দিয়েছি। আমার মেয়ের দেখাশোনা করার দায়িত্ব এখন সম্পূর্ণ তার। আমার মেয়ে হয়তো তার কাছে নিরাপদেই আছে। এরপর আবার মলি বলে, এসব আমি তোমাকে কেন বলছি, তারপরেও কেন জানি না, তোমাকে এসব কথা বলতে আমার ভালোই লাগছে। মলি তার সব কথা জম্বিকে বলে, আর তারপরে জম্বি তাকে একটা পাথরের সঙ্গে বেঁধে রাখে। এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে জম্বিকে একা রেখে যেতে এখন আর তার ইচ্ছাই করছিল না। সে তার বাঁধনটা খুলে দেয়, কিন্তু এরপরেই তো জম্বি যখনই তার কাছে এসে কামড়ে দেওয়ার চেষ্টা করে, মলি বলে, স্টপ, একদম এগোবে না। ওই জম্বিটাও তখন ওখানেই থেমে যায়। একে দেখে মনে হচ্ছে যে সে মলির একদম পোষা প্রাণীর মতো করেই কথা শুনছে। পরে আবারও রাত নেমে আসে। মলি আগুন জ্বালিয়ে একটা উঁচু জায়গায় বসে। তার মেয়ের খেলনাটা দেখে আবারও তার কথা ভাবতে থাকে। মলি তো অনেকটা ইমোশনাল হয়ে জম্বিকে তার মেয়ের কথাগুলো বলতে থাকে, আর ওই জম্বিটাও এমন ভাবে সব শুনছিল যে সে সবই বুঝতে পারছে। পরের দিন সকালবেলায় ওরা আবারও রওনা শুরু করে। এরপর চলতে চলতে তারা একটা রাস্তায় এসে পড়ে। রাস্তাটা দেখে তো মলি খুশি হয়ে জম্বিকে বলে, আমরা একদম কাছাকাছি চলে এসেছি, একটু দূরেই এয়ারফিল্ড। তখনই মলি দেখতে পাই যে ওই রাস্তা দিয়ে কয়েকটা আর্মির গাড়ি আসছে। মলি ভাবে যে আর্মিরা জম্বিটাকে দেখলে হয়তো তাকে এখনই গুলি করে মেরে ফেলবে, তাই মলি জম্বিকে রাস্তার পাশেই লুকিয়ে রাখে। সব গাড়ি চলে যায়, একটা গাড়ি সেখানে থামে, আর গাড়ি থেকে দুজন সৈনিক নেমে মলির দিকে এগিয়ে আসে। ওরা তো মলিকে দেখার সঙ্গে সঙ্গেই গুলি করতে চায়, কিন্তু মলি ওদেরকে বোঝায়, আমি জম্বি এফেক্টেড না। ওরা তখন মলিকে বলে, তুমি এরকম ডেঞ্জারাস এরিয়াতে কি করছো? ওরা তখন মলিকে গাড়িতে উঠতে বলে, কিন্তু মলি বলে, আমি আমার হাজবেন্ডের সঙ্গে আছি, কোনো প্রবলেম নেই, আপনারা এখান থেকে চলে যেতে পারেন। মলি ওদেরকে বুঝিয়ে
ওখান থেকে চলে যাওয়ার জন্য রাজি করাতে পারে। ওরা তো যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিল, কিন্তু ঠিক ওই সময় জম্বি এখানে চলে আসে। তখন মলি জম্বিটাকে প্রোটেক্ট করার জন্য তার সামনে দাঁড়ায়, আর আর্মিরা গুলি করতে চাইলেও মলি বাধা দেয়। কিন্তু তারা কি আর শোনে, তারা সঙ্গে সঙ্গে জম্বিকে তার পায়ে গুলি করে। সঙ্গে সঙ্গেই তো জম্বিটা নিচে পড়ে যায়, আর এরপর আর্মিরাও চলে যায়। মলি জম্বির কাছে গিয়ে তাকে ওঠানোর চেষ্টা করে, তখনই জম্বি মলির আঙুলে কামড় দেয়। মলি দ্রুত তার আঙুল পানি দিয়ে ধুয়ে ফেলে, কিন্তু সে দেখতে পায় তার আঙুলটা ধীরে ধীরে পুরো জম্বিদের মতো হয়ে যাচ্ছে। তাই সে পুরোপুরি এফেক্টেড হওয়ার আগেই একটা পাথর দিয়ে নিজের আঙুলটা কেটে ফেলে। এরপর একটা কাপড় দিয়ে সেখানে ব্যান্ডেজ করে। তারপর একটা বড় পাথর নিয়ে জমির কাছে গিয়ে বলে, তোমাকে তো আমি এইভাবে এখানে ফেলে দিতে পারবো না। মলি তখন জম্বির গালে হাত বুলিয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে পাথরটা দিয়ে জম্বির মাথায় অনেক জোরে আঘাত করে, মানে জম্বিটাকে একেবারে শেষ করে দিয়ে সেও এয়ারফিল্ডের দিকে রওনা হয়। সেখানে পৌঁছানোর পর মলি দেখতে পায় আশেপাশে কেউ নেই। ওখানে একটা ফাঁকা গাড়িও দেখতে পায়, কিন্তু গাড়ির পাশে যাওয়ার পর কেউ একজন আবার গুলি করতে শুরু করে। মলি তখন হাত উঠিয়ে বলে, আমাকে গুলি করবেন না, আমি কোনো জম্বি না, আমি এখানে জিমির সঙ্গে দেখা করতে এসেছি। তখনই ওই লোকটি বলে, আমি জিমি, তোমাকে না জেনে গুলি করেছি, এর জন্য সরি। এরপর জিমি জিজ্ঞাসা করে যে নিকের কি হয়েছে। সব জানতে পেরে সে মলিকে নিয়ে একটা প্লেনের দিকে যায়। মলি ওখানে একটা তালাবদ্ধ ঘরও দেখতে পায়। জিমি বলে, এখানে আমার টিমের 4 জন বন্ধু আছে, ওরা জম্বি দ্বারা এফেক্টেড, তাই এই রুমের দরজা ভুলেও খুলবে না। ঠিক তখন পাইলট এসে জানায় যে প্লেন ওড়ার জন্য প্রস্তুত। তখন জিমি আর পাইলট প্লেনটি নিয়ে একটা টেস্ট ড্রাইভে যায়। মলি সেখানে দাঁড়িয়ে প্লেনের জন্য অপেক্ষা করে আর ভাবতে থাকে যে ওরা ফিরে আসলে সে আইল্যান্ডে চলে যাবে। কিন্তু ওই সময় মলির তার মেয়ের কথা মনে পড়ে। এখান থেকে যাওয়ার আগে সে শেষবারের মতো তার মেয়ের সঙ্গে কথা বলতে চায়। এরপর সে তার মেয়ের কাছে টেলিফোন করে, কিন্তু রিং হওয়া সত্ত্বেও কেউই ফোন তুলছিল না। কয়েকবার ফোন করার পর শেষ পর্যন্ত তার মেয়ে ফোনটা উঠায়। তখন মলি বলে, আমি বলছি, আমি তোমার মা, তুমি এখন কি করছো? তখন মলির মেয়ে বলে, এখানে অনেক প্রবলেম হয়েছে, মা আমাকে বেডের নিচে সবসময় লুকিয়ে থাকতে বলেছে, আর সে ফিরে আসা না পর্যন্ত এখান থেকে বের হতে একেবারে নিষেধ করেছে, রুমটা তালাবদ্ধ করে চলে গেছে। তখন মলি বলে, আমি তোমার কাছে আসছি, আমি না আসা পর্যন্ত তুমি ওখানেই লুকিয়ে থাকবে। পরে মলি ওই গাড়িটা নিয়ে সেখান থেকে যেতে চাই, কিন্তু গাড়িটা লক করা ছিল। তখন মলি ভাবে চাবিটা নিশ্চয়ই ওই লক করা রুমের মধ্যে আছে। মলি তখন ওই রুমের তালা ভেঙে ভিতরে যায়। ভিতরে ঢুকে দেখতে পায় ওখানে একটা জম্বি মরে পড়ে আছে। জম্বিটাকে দেখে তো মলি অনেক ভয় পেয়ে যায়। তারপর সে জম্বির পকেটে চাবি খোঁজে, কিন্তু কোনো চাবি খুঁজে পায় না। এরপরে আরো ভিতরে গেলে তখন একটা জম্বি তাকে আক্রমণ করার চেষ্টা করে। মলি তখন ওই জম্বির মাথায় আঘাত করতে করতে তাকে মেরে ফেলে, কিন্তু সমস্যা হলো ওই জম্বির পকেটেও চাবি ছিল না। তখন মলি আরো ভেতরে যায়। সেখানে একটা জম্বি রক্তাক্ত অবস্থায় তার দিকে এগিয়ে আসে। মলি সেটাকে দেখে ভয় পেয়ে নিচেই পড়ে যায়। ওই জম্বিটা মলিকে অ্যাটাক করতে আসলে তো মরে সেখানে পড়ে একটি ড্রিল মেশিন দিয়ে জম্বির মাথায় ড্রিল করতে শুরু করে। জম্বিটা সেখানেই মারা যায়। আর শেষমেশ মলি তো চাবিটা ওই জম্বির কাছ থেকেই পায়। এরপর মলি গাড়িটা নিয়ে কোথাও না থেমে দ্রুত তার মেয়ের কাছে পৌঁছে যায়। মলি বাড়ির কাছে পৌঁছে দেখে পুরো শহর একদম বিধ্বস্ত হয়ে গেছে। মলি তখন একটা বড় লাঠি হাতে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। পুরো বাড়ি তছনছ হয়ে আছে। মলি বুঝতে পারে এখানে অবশ্যই কিছু একটা ঘটেছে। ভেতরে যেতে গিয়ে মলি দেখতে পায় যে তার বোনের হাজবেন্ড ভেতরে পড়ে মরে আছে। এরপর মলি একটা লাঠি হাতে করে হল রুমের দিকে যায়। ওখানে গিয়ে দেখে জানালায় রক্ত দিয়ে লেখা, আমাকে জম্বি কামড়িয়েছে, আমি ইনফেক্টেড হয়ে যাব, যা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, তাই তার আগে আমি নিজেকে পুড়িয়ে ফেলেছি। সেখানে আবার আই লাভ ইউ লেখা ছিল। এসব দেখে মলি প্রচন্ড শকড হয়ে যায়। এরপর সে তার মেয়েকে খুঁজতে খুঁজতে রুমে যায়। মলি বেডের উপরে, নিচে, আশেপাশের সব জায়গায় তার মেয়েকে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও পাচ্ছিল না। ঠিক তখনই ওখানে থাকা একটি টেন্ট হাউস মলির চোখে পড়ে। ওটা খুলতেই মলি দেখতে পায় সেখানে তার মেয়ে গুটিসুটি মেরে বসে আছে। কিন্তু মলির গায়ে এত রক্ত দেখে তার মেয়ে অনেকটাই ভয় পেয়ে যায়। তখন মলি তাকে বুঝিয়ে বলে, আমি তোমার মা, কোনো ভয় নেই। তার মেয়ে যখন বুঝতে পারে সত্যি তার মা এসেছে, তখন জড়িয়ে ধরে বলে, তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে মা, আমি তোমাকে অনেক মিস করেছি। তখন দুজনেই জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর তারা দুজন যখন ওখান থেকে বের হতে যাচ্ছিল, তখনই আবার শহরের কিছু জম্বি দরজা খুলে বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করে। মলি তখন তার মেয়েকে বলে, যাই হয়ে যাক না কেন, তুমি কিন্তু আমার পেছনেই থাকবে, আমি ওদেরকে দেখে নেব। এরপরে তো মলি একটা লাঠি উঠিয়ে ওদেরকে মারার জন্য রেডি হয়। আর ঠিক এখানেই আমাদের আজকের এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, মলি কি তার মেয়েকে আদেও এত লড়াই করার পরেও জম্বিদের হাত থেকে বাঁচাতে পারবে? এই প্রশ্নের উত্তর না হয় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন।
তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।